হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি ক্লাস 9 রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে স্কুলগুলো রয়েছে তাদের মধ্যে আজকে আমরা স্কুল নাম্বার 9 নিয়ে আলোচনা করব। তো আগের ভিডিওতে আমি স্কুল নাম্বার 8 অবধি প্রত্যেকটা স্কুল একটা একটা ভিডিওতে কমপ্লিট করে দিয়েছি। 1 নাম্বার এবং 2 নাম্বারে খুব মনে রাখবে, 1 নাম্বার এবং 2 নাম্বারের প্রশ্নগুলো নিয়েই কিন্তু আমরা কেবলমাত্র আলোচনা করছি। প্রত্যেকটা প্রশ্ন ডিটেল বলে দিচ্ছি, তো ভিডিওগুলো প্লে লিস্টে গিয়ে দেখে নাও। আর প্রত্যেকটা ভিডিওর যদি আমার পিডিএফ পেতে চাও তাহলে তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। আর সেখানে তোমরা প্রত্যেকটা ভিডিওর কিন্তু পিডিএফ পেয়ে যাবে। তো শুরু করব আজকের প্রথম প্রশ্ন। দেওয়া রয়েছে, দেখো নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। ফার্স্ট কোশ্চেন বলেছে 0.2101 এবং 0.22 ডট 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 রয়েছে, যেটাকে বলবো আমি 0.2 পৌনপুণিক, বা রয়েছে এর মধ্যে একটি অমূলদ সংখ্যা নির্ণয় করতে বলেছে। দেখো অমূলদ সংখ্যা মানেটা কি? অমূলদ সংখ্যা হচ্ছে গিয়ে যে সকল সংখ্যা কি হবে, কোনো রকম ভাবে পৌনপুণিক থাকবে না, অর্থাৎ অসীম হবে, কিন্তু কোনো সংখ্যা যেন রিপিট না হয়, বারবার বারবার যেন কোনো দুটো সংখ্যা একটা সংখ্যার জন্য রিপিট না হয়, সেগুলোকে বলা হচ্ছে অনাবৃত্ত। তাহলে অনাবৃত্ত হবে এবং সঙ্গে হবে কি অসীম, সেই সংখ্যাগুলোকে বলবো কি আমরা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যার এক্সাম্পল √2, √3, √5, এগুলো হচ্ছে কি আমাদের অমূলদ সংখ্যা। কিন্তু যদি আমরা দশমিকে অমূলদ সংখ্যা লিখি, সেই অমূলদ সংখ্যাগুলো অ্যাকচুয়াল হবে কেমন? অনাবৃত্ত এবং অসীম। ঠিক আছে, দেখো ফার্স্টেরটা যেটা রয়েছে সেটা কত রয়েছে? 0.2101 এটা, এবং সেকেন্ডটা যেটা রয়েছে 0.222 ডট ডট ডট, মানে অসীম সংখ্যক রয়েছে, কিন্তু এটা দেখো আবৃত্ত, তাই এটা কিন্তু একটা মূলদ সংখ্যা। আবৃত্ত অসীম হলে মূলদ সংখ্যা হবে, কিন্তু অনাবৃত্ত অসীম হলে ওটা হবে কি আমাদের অমূলদ সংখ্যা। এদের মাঝখানে আমাকে একটা অমূলদ সংখ্যা বের করতে বলছে, একটা অমূলদ সংখ্যা বের করতে বলছে। তাহলে দেখো অমূলদ সংখ্যা এটা কিন্তু একটা কি সসীম দশমিক সংখ্যা। 0.2101 এবং 0.222 এগুলোর মধ্যে কিন্তু অসংখ্য অমূলদ সংখ্যা রয়েছে। আমি যে কোনো একটা লিখবো, তোমাদের শুধু প্রসেসটা জেনে নাও, তোমরা নিজের মতো করে যে কোনো একটা লিখতে পারবে, লিখে নিতে পারবে। ওকে, দেখো 0.21, 0.22 এদের মধ্যে এটা হচ্ছে ছোট, এটা নিশ্চয়ই বড় রয়েছে, কারণ 21 এখানে রয়েছে 22। ওকে, নেক্সট যেটা রয়েছে দেখো 21 এর পরে কত রয়েছে? 0 রয়েছে, এখানে 22 এর পরে 2 রয়েছে। ঠিক আছে, তার মানে আমি যদি লিখি এর থেকে বড় এবং এর থেকে ছোট একটা সংখ্যা 0.221 লিখতে পারি, হ্যাঁ কি না? দেখো 0.221 যেটা হবে সেটা নিশ্চয়ই 10 থেকে বড়, এটার থেকে নিশ্চয়ই কি হবে? বড় হবে 0.221। আর 0.222 এর থেকে নিশ্চয়ই ছোট হবে, কারণ এখানে 2 রয়েছে, এখানে 1 লিখেছি আমি। ঠিক আছে, এইটুকু যদি তোমরা ধরে নিতে পারো, তারপরে যে প্রসেসটা বলবো সেগুলো শুধু রিপিট করবে, অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো 0.221। ওকে, এরপরে কি লিখবো? দেখো 221 লিখেছি, তারপর লিখবো আমি 211, তারপর লিখবো আমি 2111, 2 চারটে 1 লিখলাম, ডট ডট 2 লিখবো, তারপর 5টা 1 লিখবো, ডট 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 দিয়ে দিব। এটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়াল আমাদের একটা কি অমূলদ সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নিজের মতো করে এদের মধ্যে একটা সংখ্যা ধরে নিবে, দুটো তিনটা এরকম দশমিকের পরে সংখ্যা নিয়ে তাদের মাঝখানে কোনো একটা সংখ্যা লিখে ফেলবে, দিয়ে তাদের মধ্যে যে কোনো দুটো সংখ্যাকে এরকম লিখে ফেলো, দিয়ে একটাকে ফিক্সড রেখে বাকি যেটা থাকবে ওইটাকে রিপিট করাতে থাকো। ঠিক আছে, একটাকে ফিক্সড রয়েছে, দেখো এটাকে আমি রিপিট করিয়েছি, একটাকে আমি কি করছি? রিপিট করাচ্ছি, মানে প্রথমে একটা লিখেছি, তারপরে দুটো, তারপরে তিনটা, এইভাবে যদি লিখে দিয়ে আসতে পারো তাহলে ওটাও কিন্তু একটা অমূলদ সংখ্যা হবে। আবারও বলে দিচ্ছি, অন্য উত্তরও কিন্তু সম্ভব। নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন দিয়ে দিয়েছে, দেখো 2 দাগ। বলছে সূচকের মৌলিক নিয়ম অনুযায়ী x⁴n ইন্টু x⁴n সমান x⁴m প্লাস n। এটা বলছে যে এটা কখন হয়, বলছে এক্স যদি একটা বাস্তব সংখ্যা হয় এবং এম এন কেমন হবে। খুব ইম্পর্টেন্ট, সূচকের নিয়মে ছিল এটা, যেটা তোমাদের কি হয় পাওয়ার গুলো যোগ হয়ে যায়, কিন্তু এম এন এর মধ্যে সম্পর্ক কি ছিল? এম এন এর মধ্যে সম্পর্ক ছিল যে এম
এবং n ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। কি হবে? ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। এটা ছিল সূচকের মৌলিক নিয়ম। ওকে, এবারে mn এর মান চেঞ্জ হতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু মৌলিক নিয়ম যেহেতু আমাকে বলে দিয়েছে, এই মৌলিক নিয়মে কিন্তু আমার mnটাকে ধনাত্মক পূর্ণ সংখ্যা হিসেবে বলা হয়েছে। ক্লিয়ার হয়েছে? খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখে রাখবে। নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট কোশ্চেন বলেছে, দেখো, সত্য মিথ্যা। বলছে √2 হলো একটি ধ্রুবক বহুপদী সংখ্যামালা। এটার অ্যান্সার হবে কিন্তু কি হবে? সত্য হবে। কেন অ্যান্সার সত্য হবে? দেখো, সত্য কেন হচ্ছে, কারণ আমরা জানি √2 কে কিন্তু আমরা লিখতে পারি √2 ইন্টু এক্স টু দা পাওয়ার 0। ইয়েস অর নো? তাহলে দেখো, এখানে যে এক্স টু দা পাওয়ার 0 আমি লিখতে পারি, অর্থাৎ একটা কি বলবো আমি, চলরাশি আমি নিয়ে আসতে পারি এবং এক্স টু দা পাওয়ার 0 হিসাবে লিখতে পারি। তো এটাও একটা কিন্তু একটা বহুপদী সংখ্যামালা। যেরকম 2, এটাও একটা বহুপদী সংখ্যামালা। 3, অনলি 3, এটাও একটা বহুপদী সংখ্যামালা। কিন্তু এগুলোকে বলবো ধ্রুবক বহুপদী সংখ্যামালা, কারণ এটা দেখো একটা ধ্রুবক সংখ্যা কিন্তু রয়েছে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন দিয়েছে, দেখো, বলছে 2x + 3y = 5 এই সমীকরণের সঙ্গে কোনো সাধারণ সমাধান নেই এমন একটি সমীকরণ লিখতে বলেছে। এমন একটি সমীকরণ লিখতে বলেছে। দেখো, দুটো সমীকরণের মধ্যে সাধারণ সমাধান থাকে না কখন? একটা সমীকরণ আমি লিখলাম a1x + b1y + c1 = 0, a2x + b2y + c2 = 0। এই দুটো সমীকরণের সাধারণ সমাধান থাকবে না, তার শর্তগুলো কি পড়েছিল? তার শর্ত ছিল যে a1/a2, অর্থাৎ দুটো সমীকরণের x এর যে ঘাত, x এর যে সহগ তাদের অনুপাত এবং y এর সহগের অনুপাত যদি সমান হয়ে যায়, কিন্তু যেগুলো তোমার c1 c2 যদি ধ্রুবক সংখ্যাগুলো অনুপাতের সঙ্গে অসমান হয়ে যায়, তখন বলেছিলাম যে এদের মধ্যে কিন্তু কোনো রকম ভাবে সাধারণ সমাধান কি থাকবে না। এবারে দেখো, এটার মানে কি? অ্যাকচুয়ালি এই দুটো যে সমীকরণকে আমি লিখতে পারি না, এখানে দুটোকে যদি সমান লিখি আমি, a1x + b1y + c1 = 0, আর এটাকেও লিখতে পারি a1x + b1y + c2 = 0। এখানে c1 c2 কিন্তু আমি চেঞ্জ করিনি, কারণ এটা তো আলাদা হবে। কিন্তু দেখো, a1/a2 b1/b2 কে আমি যদি সমান রেখে দিতে পারি, তাহলে এদের অনুপাতগুলো কি হয়ে যাবে? নিশ্চয়ই সমান হয়ে যাবে। ওকে, নিশ্চয়ই সমান হয়ে যাবে অনুপাতগুলো। এবারে এর মাল্টিপল হিসাবেও কিন্তু আমি এখানে লিখতে পারি, এর গুণিতক হিসাবে রাখতে পারি, কোনো অসুবিধা নেই। বোঝানোর একটাই নিয়ম, একটাই, কেন বোঝালাম এতগুলো, আমি বোঝানোর কোনো প্রয়োজন ছিল না, তবুও কেন বোঝালাম, যাতে তোমাদের এই কোশ্চেনটা ইজিলি বুঝতে পারো। 2x + 3y = 5 কে লিখতে পারি না 2x + 3y - 5 = 0। এবারে দেখো, এদের মধ্যে সাধারণ সমাধান নেই, তার মানে প্রথম কথা হচ্ছে কি আমাদের a1/a2 b1/b2 কে সমান হতে হবে। তাহলে আমি নেক্সট যেটা সমীকরণটা আমি লিখবো, সেটাকে লিখতে পারি না 2x + 3y। এখানে আমি যে কোনো একটা মান দিও, 5 বাদে, -5 বাদে যে কোনো মান তুমি এখানে রাখতে পারো। কেন রাখতে পারি? কারণ দেখো, এদের মধ্যে যে অনুপাতগুলো 2/2, 2/2 মানে কত? 2/2 মানে 1। আবার 3/3, 3/3 মানেও কি হবে? আমাদের 1। তাহলে 1 = 1 হয়ে যাবে, কারণ শর্তে তো বলেছে a1/a2 = b1/b2 হবে। তাহলে এই দুটো সমীকরণকে আমি কি রাখবো? এক্স এর সহগগুলো আমি সবসময় সমান রাখবো। এই অঙ্কগুলো যদি আসে, তোমার কাজ হচ্ছে এক্স এর সহগগুলো সমান রাখবে, ধ্রুবক পদ যা থাকবে সেটা বাদে যে কোনো পৃথিবীতে যত সংখ্যক যা ধ্রুবক পদ আছে, যে কোনো একটা তুমি লিখে দিয়ে আসতে পারো, 1 লাখও লিখে দিয়ে আসতে পারো, কোনো প্রবলেম নেই। কিন্তু সেটাকে অন্য রাখতে হবে, যেটা এখানে দেওয়া থাকবে সেটা বাদে। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেনে যাবো আমরা। তাহলে দেখো, বলে দিই আমি, তাহলে আমি সমীকরণটা লিখলাম কি, যে সমীকরণটা হবে সেটা লিখলাম 2x + 3y + 7 = 0। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন বলেছে নিম্নলিখিত জ্যামিতিক চিত্রগুলি কোনটি কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হবে? কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হয় তাহলে কার কার মধ্যে? একদম বেসিক জিনিস বলে দেবো, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হয়, একটা হচ্ছে কি আমাদের আয়তক্ষেত্রের মধ্যে হতে পারে, ঠিক আছে,
কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কার কার মধ্যে সমান হয়? কার কার মধ্যে সমান হতে পারে? প্রথম কথা হচ্ছে কি কি আয়তক্ষেত্র হতে পারে ওটা, ঠিক আছে? ওটা কি হতে পারে বলো? আয়তক্ষেত্র হতে পারে। আয়তক্ষেত্রের কর্ণদ্বয় কি হয়? সমান হয়। ইয়েস অর নো? আবার ওটা বর্গক্ষেত্র হতে পারে, ঠিক? বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ও কিন্তু আমাদের কি হয়? সমান হয়। ইয়েস অর নো? কিন্তু এখানে যে অপশন গুলো দিয়েছি এত ইজি অপশন কিন্তু দেয়নি। এখানে দিয়েছে তো সামান্তরিক। সামান্তরিকে কি করে একই সমান মানে কি বলে কর্ণদ্বয় সমান হবে? সামান্তরিক তো এরকম হয়, এইরকম হয়, বাঁকা টাইপের হয়। তাহলে এর কি করে, একটা তো ছোট হবে একটা তো বড় হবে, তাই না? এটা যদি আমি সামান্তরিক নিই, দেখো এটা কত ছোট হয়ে যাচ্ছে আর এটা কত বড় হয়ে যাচ্ছে, তাহলে সামান্তরিকের কর্ণদ্বয় তো পরস্পরও সমান, তাহলে এটা আমাদের হবে না। নেক্সট দিয়েছে দেখো রম্বস। রম্বস কেমন হয়? রম্বস এইরকম হয়। রম্বসেরও একটা ছোট একটা বড়, কত বড় রয়েছে আর একটা কর্ণ ছোট হবে, তাহলে এটাও কিন্তু আমাদের হবে না। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, এটার কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার হবে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। মানেটা কি? যে ট্রাপিজিয়াম কাকে বলে? যে দুটো বাহু কি হবে? সমান্তরাল হবে। আর যদি তির্যক বাহুগুলো যদি সমান হয়ে যায় সেটাকে বলবো আমরা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, ঠিক আছে? তির্যক বাহু যদি সমান হয়ে যায়, এগুলো কি তির্যক বাহু, এই তির্যক বাহু দুটো দুই সমান হয়, এই দুটো কি সমান্তরাল বাহু, তখন কিন্তু এটাকে বলবো আমরা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। আর সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কিন্তু কর্ণদ্বয় কি হয়? সমান হয়। একদম ইজি কোশ্চেন ছিল। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 6 বলেছে, দেখো বলছে বলছে যে একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0 0, ওকে, এবং বৃত্তের উপরিস্থিত একটি বিন্দুর স্থানাঙ্ক 3 4 বলে দিয়েছে হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। আচ্ছা, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে কি? একটা বৃত্ত আমি প্রথম অঙ্কন করে একদম ভিজুয়ালাইজ করে নাও তোমরা, যাতে তোমাদের পরীক্ষা হলে কোনো রকম ভাবে সমস্যা না হয়। প্রত্যেকটা জিনিস কিন্তু আমি তোমাদের ডিটেল বলে দেবো। দেখো একটা বৃত্ত নিলাম, বৃত্তের ব্যাসার্ধ কথার অর্থ কি? যে এর কেন্দ্র থেকে যে কোনো একটা পরিধির উপর যে কোনো একটা বিন্দুর আমি কি দূরত্ব যদি বের করতে পারি, সেটাই হবে কি তার ব্যাসার্ধ। ওকে, আচ্ছা, কেন্দ্রের স্থানাঙ্ক আমাকে বলে দিয়েছে। ওকে, কেন্দ্রের স্থানাঙ্ক যদি আমি ও নিই, ও এর মান বলে দিয়েছি 0 0। ওকে, 0 0 কেন্দ্রের স্থানাঙ্ক বলে দিচ্ছি। বৃত্তের উপরিস্থিত এমন একটি বিন্দু, এটা নিলাম ধরো আমি পি, এই বিন্দুর স্থানাঙ্ক বলেছি 3 4। ওকে, 3,4, 3,4। তাহলে ও থেকে পি এর যদি আমরা দূরত্বটা বের করে নিতে পারি, ও থেকে পি এর দূরত্ব যদি বের করে নিতে পারি, তাহলে অ্যান্সার হয়ে যাবে কি আমাদের? সেটাই হবে বৃত্তের ব্যাসার্ধ, কারণ ও থেকে পি এর মধ্যে দূরত্ব যেটাই হবে ব্যাসার্ধ, ঠিক আছে না? তাহলে দুটো বিন্দুর মধ্যে দূরত্বের সূত্র কি ছিল? একটা বিন্দু x1 y1 আর একটা বিন্দু x2 y2 যদি নিই, এদের মধ্যে দূরত্বের সূত্র কি ছিল? এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব সূত্র ছিল যে √x1 - x2 এর হোল স্কোয়ার প্লাস y1 - y2 এর হোল স্কোয়ার, ঠিক? y1 - y2 এর হোল স্কোয়ার একক হয়ে যাবে। তাহলে এই জায়গায় x1 মানে কত? মানে 0, y1 মানে কত? 0, x2 মানে কত? x2 মানে কত? 3, y2 হচ্ছে 4। জাস্ট বসিয়ে দিব আমি দূরত্ব। √x1 হচ্ছে 0 মাইনাস x2 মানে হচ্ছে 3 এর হোল স্কোয়ার প্লাস 0 - 4 এর হোল স্কোয়ার। ওকে, তাহলে √3 3 9 প্লাস 4 4 16 √25 25 একক। ওকে, তার মানে অ্যান্সার হবে আমাদের 5 একক। ওকে, √25 মানে কত? আমাদের 5 হবে অ্যান্সার, ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে এখানে 5 একক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এরপরে দেখো 1 নম্বরের প্রশ্নগুলো কমপ্লিট হয়ে গেলে এরপরে 2 নম্বরের প্রশ্নগুলো করব। তার আগে বলবো যে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিয়ে যাও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখো, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই শেষে কমেন্ট করে দিয়ে যাবে। এতক্ষণ দেখলে সবাইকে ধন্যবাদ। নেক্সট কোশ্চেন গুলো দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। নেক্সট কোশ্চেন দিয়েছে দেখো, বলছে 4 এবং 5-এর মধ্যে 4টি মূলদ সংখ্যা, এগুলো 2 নম্বরের কোশ্চেন, 4টি মূলদ সংখ্যা লিখতে বলেছে।
তোমাদের আজকের পর থেকে এই কোশ্চেনটা কোনো রকম ভাবে সমস্যা হবে না। কেন কেন বলবো কি, আমি এমন একটা নিয়ম তোমাদের বলবো, সেই নিয়মে যদি তোমরা করে আসো তাহলে কিন্তু তোমাদের এই কোশ্চেনের 4টি দিক, 10টি দিক, 15টা, 16টা, 20টা যাই দিক না কেন তোমরা করে আসতে পারবে। দেখো 4 এবং 5-এর মধ্যে কটা মূলদ সংখ্যা বলেছে? 4টি মূলদ সংখ্যা বলেছে। প্রথমত কি করবে, 4 এবং 5কে নিচে নিচে লিখে ফেলবে। ঠিক আছে, 4 এবং 5কে নিচে নিচে লিখে ফেলবে। নেক্সট বলেছে আমাকে যেই যতগুলো মূলদ সংখ্যা বলবে না, সেই মূলদ সংখ্যা 4টি বলেছে, তো আমি কি করব, 4 মানে কি 4/1, 5 মানে হচ্ছে 5/1, ইয়েস অর নো। যতগুলো বলবে তার থেকে এক বেশি নিবে, উপর নিচ গুণ করে দিবে। ওকে, তার থেকে এক বেশি নিয়ে উপর নিচ গুণ করে দিবে। কটা বলেছে? 4টি মূলদ সংখ্যা বলেছে। 4টি বলেছে মানে 5 দিয়ে গুণ করব। 4-এর পরের সংখ্যাটা কি? 5, মানে 4-এর থেকে 1 যোগ করব, 5 দিয়ে গুণ করব। হবে কত আমাদের? 20/5। এটা কত হবে আমাদের? 25/5। ঠিক আছে, এবারে এদের মধ্যে 4টি মূলদ সংখ্যা লিখে ফেলবে। তাহলে এই দুটোর মধ্যে 4টি লিখবো, যে 4 এবং 5-এর মধ্যে 4টি মূলদ সংখ্যা হলো, 1 নম্বর হচ্ছে গিয়ে আমাদের কত হবে বলো? 1 নম্বর হবে গিয়ে 21/5, কারণ 20-র পরে সংখ্যা কত? 21। তারপরে 22/5, তারপরে 23/5, তারপরে 24/5। ওকে, 24/5 মিলেই যাবে। ঠিক আছে, 20 থেকে 25-এর মাঝে 21 আছে, 22 আছে, 23 আছে, 24 আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এইগুলো হচ্ছে আমাদের 4টি মূলদ সংখ্যা। যদি বলতো এখানে 5টি মূলদ সংখ্যা, তাহলে কি করতাম আমরা? 4 × 6 করতাম। 5টি মূলদ সংখ্যা যদি চাই এখানে 4-এর বদলে, আর 1-এর সঙ্গে 6 গুণ করবো। একই রকম ভাবে 5-এর সঙ্গে 6 গুণ করবো, নিচে 1-এর সঙ্গে 6 গুণ করবো। দেখো কত হবে? 6×4 = 24/6, এখানে হবে কত? 30/6, 6। ওকে, তাহলে এর মধ্যে দেখো 5টি মূলদ সংখ্যা কি কি রয়েছে? 25/6 রয়েছে, 26/6 রয়েছে, 27/6, 28/6, 29/6। তাহলে 5টি মূলদ সংখ্যা হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। খুব ইজি অঙ্ক, একটু মন দিয়ে যদি এগুলো ধরতে পারো তাহলে কোনো প্রবলেম হবে না। নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 2 বলেছে দেখো 2^300, 3^200 এর মধ্যে কোনটি বড় দেখাতে বলেছে। এটাও একই জিনিস, পরপর লিখে ফেলবো আমরা। 2^300, ওকে, 2^300 লিখবো, নিচে 3^200 লিখবো। এর পরের কাজ হচ্ছে কি বলতো, এই দুটো সংখ্যাগুলো এমনি বোঝা যাচ্ছে কত গসাগু হবে। মেন কাজ হচ্ছে পাওয়ার গুলো তোমরা গসাগু বের করে ফেলবে, মানে 300 এবং 200 এর গসাগু বের করে ফেলবে। ঠিক আছে, 300 এবং 200 এর গসাগু তোমরা দেখে ভাঙলে অ্যাকচুয়ালি 100 দিয়ে সবগুলো ভাগ যাবে, তাই না? যে সংখ্যাটা দিয়ে সবগুলো দিয়ে ভাগ যাবে ওটাই তো গসাগু হয় অ্যাকচুয়ালি। তাহলে 103-এ 300, 102-এ 200, অ্যাকচুয়ালি ভেঙে করতে হবে, 5-এ কাটবে, 2-এ কাটবে, এরকম ভাবে কেটে কেটে আসবে। তাহলে অ্যাকচুয়াল আমাদের গসাগু যেটা হবে সেটা হচ্ছে কত? 100। ঠিক, তাহলে 100 যদি গসাগু হয়, আমি এটাকে লিখবো 2^, উপরে 100 লিখবো, 3^, ফাঁকা একটু রেখেছি দেখো, এখানে 100 লিখবো। ঠিক আছে, এবারে 100-এর সঙ্গে কত গুণ করলে আমাদের, 100-এর সঙ্গে কত গুণ করলে 300 হবে? নিশ্চয়ই 3 গুণ করলে 300 হবে। তাহলে 100-এর সঙ্গে কত গুণ করলে 200 হবে? 2 গুণ করলে 200 হবে, ইয়েস অর নো। এটা থেকে আমি সমান চিহ্ন দিয়ে লিখতে পারি 2 এর কিউব মানে হচ্ছে 2 2 4, 2 8, 8^100, আর এটাকে লিখতে পারি 3 3 9, 9^100, ইয়েস অর নো। এবারে লিখবো অতএব, দেখো আমাকে বলছে কোনটি বড়, তাহলে এখানে 9 বড় না 8 বড়? 9 বড়, তাহলে 9 > 8 লিখতে পারি আমি, ইয়েস অর নো। 9 > 8, এখান থেকে আমি বা দিয়ে লিখতে পারি 9^100। অবশ্যই একই পাওয়ার রেখেছি দুদিকে, তাহলে নিশ্চয়ই যেরকম ছিল সেরকমই থাকবে। আর 9^100 মানেই হচ্ছে কত? 3^200 গ্রেটার দেন হয়ে যাবে এটা 8^100, মানে এটা, মানে লিখতে পারি আমি এটাকে 2^300। তাহলে বড় কোনটা হবে বলো? বড় কোনটা হবে? 3^200, এটা হবে কি আমাদের বড় সংখ্যা এদের মধ্যে। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। এইভাবে তোমাদের কিন্তু প্রত্যেকটা প্রশ্ন
যেখানেই পড়ো একটু বুঝে করার চেষ্টা করো, দেখবে পরীক্ষা হলে কিন্তু যে কোনো কোশ্চেন দিক না কেন তোমাদের কোনো প্রবলেম হবে না, এইটুকু আমি বলতে পারি। নেক্সট কোশ্চেন যাবো আমরা। 3 নম্বরের কোশ্চেন কি বলেছে দেখো, বলছে 2x+3y = 12, এটা একটা সমীকরণ দেওয়া রয়েছে। লেখচিত্রটি এক্স অক্ষকে এবং ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে তাদের তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। ওকে, তাহলে প্রথমে আমি একটা কি করব, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুটো কি করব, অক্ষ অঙ্কন করব। ঠিক আছে, লেখচিত্রের মতো অঙ্কন করলাম। দেখো এক্স অক্ষ একটা, এটা এক্স অক্ষ, উপরেরটা কি আমাদের ওয়াই অক্ষ। ঠিক আছে, ওকে, এক্স এক্স ড্যাশ ওয়াই, আর এদিকে আমি একটা ওয়াই ড্যাশ নিলাম। ঠিক আছে, বলছে এদের এদের এক্স অক্ষকে এই সমীকরণটি, এই যে সমীকরণটি দেওয়া রয়েছে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে তাদের স্থানাঙ্ক। আমি ধরলাম সমীকরণটা লেখচিত্র এটাই হবে। তাহলে দেখো এক্স অক্ষকে একটা বিন্দুতে ছেদ করেছে না, হ্যাঁ কিনা, এক্স অক্ষকে একটা বিন্দুতে ছেদ করেছে, আবার ওয়াই অক্ষকে কিন্তু একটা বিন্দুতে ছেদ করেছে। ঠিক, তাহলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে তাদের স্থানাঙ্ক কেমন হবে। তাহলে ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে তার স্থানাঙ্ক কি, সেখানে এক্স নিশ্চয়ই নেই, 0। আমি ধরলাম ওয়াই অক্ষকে 0 বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, ওয়াই আছে কিন্তু এর এক্স নেই, কারণ এক্স তো এখানে 0 0, তাই না। কিন্তু এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে তার কিন্তু ওয়াই এর স্থানাঙ্কটা 0, কারণ এখানে ওয়াই উপরে ওঠেনি, এইখানে এর উপরেই রয়েছে, তাই এখানে এক্স এর স্থানাঙ্ক ধরবো আমি বি। তাহলে লিখবো আমরা যে ধরি ধরি লিখে দিবে এই সমীকরণটি 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 এক্স অক্ষকে B0 বিন্দুতে এবং ওয়াই অক্ষকে 0 বিন্দুতে বিন্দুতে ছেদ করে ছেদ করে। এটা আমি কি করে নিয়েছি বলো, ধরে নিয়েছি। ওকে, তাহলে যদি ধরে নিয়েছি নিশ্চয়ই এই যে বিন্দুটা রয়েছে এই বিন্দুটা নিশ্চয়ই এই সমীকরণকে সিদ্ধ করবে, তাই না। তাহলে B0 বিন্দুতে যদি আমি সমীকরণে বসিয়ে দিই, কত হবে বলো, 2 × x এর মান কত এখানে b, 2 × b, ওকে, 2 × b প্লাস 3 × y এর মান কত 0, সমান হবে কত 12। তাহলে এখান থেকে আমি লিখতে পারি b সমান, এটা 0 হয়ে গেছে তাই না, তাহলে 12/2, 2 6 12, তাহলে 6 হচ্ছে, b সমান পেলাম কত আমি 6। তাহলে যে এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে তার মান কত পেলাম আমি বলো, 60। ইয়েস অর নো, এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে তার মান আমি পেয়ে গেলাম কত, 60, এই বিন্দুটা যেটা B0 আমি ধরেছিলাম। একই রকম ভাবে ওয়াই অক্ষকে ছেদ করাবো আমি। তাহলে ওয়াই অক্ষকে যদি আমি এখানে ছেদ করাই, দেখো কি লিখছি আমি, 2 × x এর মান কত, ওয়াই অক্ষকে ছেদ করলে x এর মান 0, তাহলে 2 × 0 প্লাস 3 × y এর জায়গায় বসাবো আমি a, ওকে, ইকুয়ালস টু 12। ইয়েস অর নো, এখান থেকে আমি এদিকেরটা কি হয়ে যাবে আমাদের 0 হয়ে যাবে। তাহলে 3a সমান হবে 12, বা a সমান হবে 12/3 সমান হবে 4। তাহলে a এর মান কত পেলাম আমি, 4। তাহলে এইটালে যে অ্যান্সারটা হবে সেটা হবে 0 4 বিন্দুগামী। ইয়েস অর নো, তাহলে এখানে যেই পয়েন্টটা পাবো সেটা হচ্ছে 0 4 বিন্দুগামী। তাহলে এক্স অক্ষকে 60 বিন্দুতে, ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে, 0 4 বিন্দুতে ছেদ করেছে। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। ওকে, ঠিক আছে, তাহলে নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, বলেছে দেখো x-4 দ্বারা এই যে সমীকরণকে ভাগ করলে ভাগশেষ কত হবে। আচ্ছা, a এর মান কত হলে x-4 প্রদত্ত বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক হবে। এক একটা করে পাঠ করো। প্রথমে আমি
এত দূর অবধি করব, ঠিক আছে, এত দূর অবধি করি, তারপরে আমি পরেরটা এটাতে আসবো। ওকে, প্রথমে বলেছে যে যে আমার সমীকরণটা বহুপদী সংখ্যামালাটা দেওয়া রয়েছে, সেটাকে আমি ধরে নিব, যে ধরি ধরি এফ অফ এক্স সমান 2x³ - 5x + a। ওকে, বলছে এই সমীকরণকে x-4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, ঠিক আছে না? তাহলে বলো কোনো একটা সমীকরণকে, বহুপদী সংখ্যামালাকে, ঠিক আছে, অন্য একটা বহুপদী সংখ্যামালা দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় কোনটা? যে বহুপদী সংখ্যামালা দিয়ে আমি ভাগ করব, এটা দিয়ে ভাগ করব, তো এর শূন্য বের করব, ওই শূন্যটা এক্স এর জায়গায় বসালে যেটা পাবো ওটাই হচ্ছে ভাগশেষ। কারণ ওটাকেই তো বলা হয় ভাগশেষের উপপাদ্য। ইয়েস অর নো? লিখবো আমরা, দেখো x-4 সমান 0, কারণ এটা দিয়েই তো আমি ভাগ করব। আগে এর কি বের করবো? শূন্য বের করব। তার মানে x সমান হবে কত আমাদের? 4। তাহলে লিখবো অতএব x-4 বহুপদী সংখ্যামালার বহুপদী সংখ্যামালার সংখ্যামালার শূন্য হলো শূন্য। শূন্য কত হবে? 4 হবে, ঠিক। আচ্ছা, তাহলে ভাগশেষের উপপাদ্য বা ভাগশেষের উপপাদ্য থেকে পাই, উপপাদ্য থেকে পাই, তাহলে এফ অফ 4 এটাই হবে কি আমাদের ভাগশেষ। এফ অফ 4 হবে কি আমাদের ভাগশেষ। তাহলে ভাগশেষ সমান হবে যে শূন্যটা বেরোবে, ওই শূন্যটা এক্স এর জায়গায় বসিয়ে দিলে সেটাই হবে আমাদের ভাগশেষ, কারণ এটা ভাগশেষের উপপাদ্য থেকে আমরা জানি। ওকে, তাহলে 4 বসিয়ে দাও এখানে। 2 × 4 এর হোল কিউব মাইনাস 5 × 4 প্লাস a, গুণ করবো 4 × 4 = 16, 4 × 64, 64 2 = 128, মাইনাস 5 × 4 = 20 প্লাস a হবে কত? বাদ দাও 128 থেকে 20, তাহলে হবে 108 প্লাস a। ঠিক, তাহলে 108 প্লাস a হবে প্রথমটার অ্যান্সার। ঠিক আছে, ভাগশেষ যেটা আমাকে বের করতে বলেছিল তার অ্যান্সার আমি পেয়ে গেলাম। নেক্সট যেটা বলেছে যে a এর মান কত হলে x-4 প্রদত্ত বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক হবে। তাহলে একটি উৎপাদক হওয়ার নিয়ম কি? উৎপাদক মানে কি হচ্ছে আমাদের ভাগশেষ কেটে যাবে, তাই না? ভাগশেষ কেটে যাবে না, ভাগশেষ 0 হয়ে যাবে। তাহলে আমি যদি লিখে দিই যে এফ অফ 4 সমান 0, এফ অফ 4 সমান 0 হবে, তখন কিন্তু কি হয়ে যাবে? x-4টা আমার এফ(x) এর একটা উৎপাদক হবে। তাহলে এফ অফ 4 বেরিয়েছে কত? 108 প্লাস a ইকুয়ালস টু কত? 0 বসাবো। এখান থেকে a এর মান কত পাবো? -108। তাহলে a এর মান 108 হলে, a এর মান 108 হলে, -108 হলে x-4 বহুপদী সংখ্যামালাটি এফ(x) এর, অর্থাৎ এর একটা উৎপাদক হবে। তাহলে a এর মান আমি পেয়ে গেলাম। তাহলে প্রথমটার ভাগশেষ হচ্ছে এটা, প্রথমটার ফার্স্টের অ্যান্সার, এটা হচ্ছে কি আমাদের সেকেন্ডের অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, x+2y সমান হচ্ছে 2, x+y সমান 2, 15x + 15y সমান 30। সমীকরণ দুটি সমাধানযোগ্য কিনা লেখো। সমাধানযোগ্য হলে কতগুলি সমাধান থাকবে? সমীকরণ দুটি অপনয়ন পদ্ধতিতে কি সমাধান নির্ণয় করা যাবে? যদি যায় তাহলে তার কারণ সহ ব্যাখ্যা করো। আচ্ছা, প্রথমে আসবো কি, কত দূর অবধি আমি করব? প্রথমে হচ্ছে সমাধানযোগ্য কিনা আমাকে আগে লিখবো আমি। তারপরে তারপরে পার্টটা রয়েছে সমাধান যদি যোগ্য হয় তাহলে কতগুলি সমাধান আছে, এটা হচ্ছে আমার সেকেন্ড পার্ট। থার্ড পার্ট বলছে যে যে অপনয়ন পদ্ধতিতে কি আমি এটাকে, সমীকরণটা যদি সমাধানযোগ্য হয় তাহলে কি বের করতে পারবো? যদি হয় তাহলে কারণ সহ আমাকে ব্যাখ্যা করতে হবে, যদি না হয় তার জন্য কারণ দিতে হবে। তাহলে দেখো অ্যান্সারের ফার্স্ট যেটা রয়েছে যে এই দুটো সমীকরণ দুটি সমাধানযোগ্য কখন হবে? কখন হবে বলো? কখন হবে? আবারও বলে দিচ্ছি, a1x + b1y + c1 = 0, a2x + b2y
প্লাস C2 ইকুয়ালস টু 0। ওকে, সমাধানযোগ্য কখন হবে? যদি A1/A2 সমান B1/B2। ওকে, ঠিক আছে, A1/A2 সমান B1/B2। আচ্ছা, এটা যদি নট ইকুয়ালস টু হয় তাহলে একটি মাত্র সমাধান পাবো। আর এটা যদি সবগুলো C1/C2 সবগুলো যদি সমান হয়ে যায় তখন আমি কি পাবো? অসংখ্য সমাধান পাবো। ঠিক আছে, আর যদি এটা নট ইকুয়ালস টু হয়ে যায় তখন কত পাবো আমি? আম, একটি মাত্র, সরি, কোনো সমাধান পাবো না এখানে যদি নট ইকুয়ালস টু হয়ে যায়। এখানে আমি শর্তটা দেখি কি কি দুটো সমীকরণ আছে আগে দেখে নিই, তারপরে বলে দিচ্ছি। তাহলে x+y -2 = 0, এটা থেকে আমি লিখতে পারি। এটা থেকে লিখবো আমি 15x + 15y - 30 = 0। এদের মধ্যে সম্পর্কটা করি, এর আগে কিছু নেই, মানে 1 আছে, তাহলে x এর সহগের অনুপাত করব 1/15, আর y এর সহগের অনুপাত করব 1/15, কনস্ট্যান্ট টার্মের সহগের অনুপাত করব -2/-30। আচ্ছা, -2/-30 এটাকে যদি কেটে দিই তাহলে কত হবে? এটা অ্যাকচুয়ালি 1/15 হচ্ছে না? এটা তো অ্যাকচুয়ালি 1/15 হচ্ছে না? তার মানে একটা জিনিস এখানে লক্ষ্য করো, সবগুলো কিন্তু দেখো 1/15 এর সঙ্গে সমান হচ্ছে, তাই না? তাহলে এইটা যে শর্তটা, এটা কিসের শর্ত? কিসের শর্ত? এটা হচ্ছে কি আমাদের অসংখ্য সমাধানের শর্ত। কি ছিল আমাদের? অসংখ্য সমাধানের শর্ত। ওকে, তাহলে প্রথমটা হচ্ছে সমাধানযোগ্য কিনা? হ্যাঁ, সমাধানযোগ্য। কতগুলি সমাধান পাবো? অসংখ্য সমাধান পাবো। তাহলে প্রথম হচ্ছে সমাধানযোগ্য। সমাধান যোগ্য, ইয়েস অর নো? তাহলে 1 নম্বর পয়েন্টের অ্যান্সার। 2 নম্বর পয়েন্টের অ্যান্সার হচ্ছে কতগুলো সমাধান পাবো? অসংখ্য সমাধান পাবো। ঠিক আছে, 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর কি আছে দেখো, 3 নম্বরে কি দিয়েছে আমাকে? অপনয়ন পদ্ধতিকে সমাধান করা যাবে? অ্যান্সার হবে কিন্তু না। দেখো কেন না, আমি তার কারণ বলছি। দেখো, এটাকে যদি আমি 1 নম্বর সমীকরণ, এটাকে যদি 2 নম্বর সমীকরণ রাখি, লিখছি দেখো যে 1 নম্বর, আগে লিখে দিই তারপরে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি আমি। 1 নম্বর সমীকরণের সঙ্গে 15 গুণ করলে সমীকরণটি, সরি, উৎপন্ন সমীকরণটি 2 নম্বর সমীকরণের সঙ্গে, আচ্ছা, উৎপন্ন সমীকরণের 2 নম্বর সমীকরণের সঙ্গে সমরূপ হবে। সমরূপ, সমরূপ মানে হচ্ছে একই হয়ে যাবে। দেখো, এখানে যদি 15 গুণ করি না, এই সমীকরণটা কি হবে? প্রথম নম্বর সমীকরণে 15x + 15y - 30 = 0। এটাই দেখো 2 নম্বর সমীকরণ রয়েছে। তাহলে যদি একই হয়ে যায়, অতএব অপনয়ন পদ্ধতিতে, অপনয়ন পদ্ধতিতে পদ্ধতিতে কখনোই কখনো কি সমাধান করা সমাধান করা যাবে না। এবারে দেখো কেন লিখলাম এই কথাটা। দেখো, দুটো সমীকরণ যদি সমান হয়ে যায়, এটাও কি সেকেন্ড সমীকরণটাও তো 15 গুণ করলে সেকেন্ড সমীকরণের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। এ কাটবে কি করে? বিয়োগ করবে। বিয়োগ করে দিলে এক্স এক্স কেটে যাবে, কোথায় পাবে? কিছুই পাবে না, তাই না? এটাও কেটে যাবে। তার মানে কখনোই অপনয়ন পদ্ধতিতে এটাকে সমাধান করা যাবে না, কারণ দুটোর মধ্যে কিন্তু অসংখ্য সমাধান রয়েছে। অসংখ্য সমাধানের ক্ষেত্রে মনে রাখবে কোনোদিন অপনয়ন পদ্ধতিতে সমাধান করা সম্ভব নয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা, আবারও বলে দিচ্ছি। অসংখ্য সমাধানের ক্ষেত্রে, কি বললাম? অসংখ্য সমাধানের ক্ষেত্রে অপনয়ন পদ্ধতিতে কোনোদিন সমাধান করা সম্ভব নয়। কারণ অসংখ্য সমাধানের ক্ষেত্রে কিন্তু যেহেতু সহগগুলোর অনুপাত সমান হয়ে যায়, তার মানে আমি দুটো সমীকরণ অ্যাকচুয়ালি কোনো কিছু না গুণ করে বা ভাগ করে আমি সমান নিয়ে আসতে পারি। তাই কখনোই সম্ভব না, দুটো সমীকরণ সমান হয়ে গেলে কখনোই সম্ভব হয় না।
অ্যান্সার কিন্তু ভালো করে এটা লিখে রেখে দাও। নেক্সট কোশ্চেন বলছে এবিসিডি রম্বসে এবি বাহুর দৈর্ঘ্য বলে দিছে 4 সেন্টিমিটার এবং বিসিডি সমান 60 ডিগ্রি হলে কর্ণ বিডি এর দৈর্ঘ্য কত হবে। প্রথমে কি করব, একটা আমি রম্বস অঙ্কন করি। এটা একটা কি রম্বস অঙ্কন করলাম। রম্বসের এবি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, আচ্ছা, এবং বিসিডি নাম দিয়ে দিই আগে আমি, তারপরে যাব এ বি সি ডি। ওকে, আচ্ছা, এ বি 4 সেন্টিমিটার, মানে দেখো এর রম্বসে কি হয়, সব বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাহলে সবগুলো কত হবে বলো, 4 সেন্টিমিটার করে হয়ে যাবে। ওকে, বিসিডি, বিসিডি মানে এইটা হচ্ছে আমাদের কত ডিগ্রি, 60 ডিগ্রি। বলছে বিডি কর্ণের দৈর্ঘ্য, বিডি মানে হচ্ছে কোন কর্ণটা, এই কর্ণটা, এর দৈর্ঘ্য কত হবে নির্ণয় করতে বলেছে। আচ্ছা দেখো, এটা যদি 60 হয়, এই কোণটা যদি 60 হয়, এই কোণটা যদি 60 হয়, এই কোণটা আর এই কোণটা কত হবে, এই দুটো বাহু কি দুজনের সমান, এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই দুটো কোণ নিশ্চয়ই 60-60 হবে। কারণ হচ্ছে যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর বিপরীত কোণ কি হয়, সমান হয়। তাহলে আমি লিখতে পারি না এখানে সি বিডি, সিবিডি দেখে নাও, এইটা এইটা এই 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 কোণটা সিবিডি সমান সিডিবি, সি ডি বি, এই কোণটা, এই কোণটা, এটা হচ্ছে সি ডিবি, এটা সমান কত হবে, 180 মাইনাস 60/2, মানে হচ্ছে 120/2, 60 ডিগ্রি। তাহলে এক একটা কত হয়ে যাবে আমাদের 60 ডিগ্রি করে, এটাও 60 হবে, এটাও এটাও কত হবে, 60 ডিগ্রি হবে। তার মানে এটা কি ত্রিভুজ হয়ে গেছে, ত্রিভুজ ত্রিভুজ সরি, ত্রিভুজ বি ডি সি, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, ইয়েস অর নো। তাহলে সমবাহু ত্রিভুজ যদি হয়, সব বাহু সমান, বিসি সমান সিডি সমান ডিবি, ডিবি এটা আমাকে বের করতে বলেছে, সবগুলোর মান কত হবে, 4 সেন্টিমিটার। তাহলে অ্যান্সার হয়ে যাবে ডিবি কর্ণের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে না হয়নি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, কত হবে, 4 সেন্টিমিটার। ঠিক আছে, দেখো আমাদের এই পর্যন্তই অঙ্ক ছিল আজকে, এরপরে কিন্তু আর কোনো কোশ্চেন নেই। ওকে, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমি ডিটেল বলে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিয়ে যাও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো। আর যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করার কমেন্ট করে জানিয়ে দিয়ে যাও কেমন লাগলো। ঠিক আছে, আর তো থাক আজকে এই পর্যন্ত, কমেন্ট করে জানাও। ঠিক আছে, আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, পুরো পিডিএফটা কিন্তু আমি ওইখানে আপলোড করে দিই। ওকে, ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে। তো দেখো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ।